স্বাগত জানাচ্ছি টিভি জেলা সংবাদে আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটিএ সড়কটি উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে শিববাড়ি প্রান্তে উদ্বোধন শেষে এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। প্রথম পর্যায়ে বিআরটিসির 10টি বাস সার্বক্ষণিক চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্য পরিবহনগুলো চলাচল করতে পারবে। 2012 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসনে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 2040 কোটি টাকা। পরে উপদেষ্টা জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করেন। সার্ভিস বাড়তেছে, তো তার সঙ্গে সঙ্গে সেবার মান বাড়বে। এই যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা আজকের এই অবস্থায় এসেছি, আমরা তাদেরকে বলে যাইনি। আমরা তাদের জন্য, তাদের সুবিধা বাড়ানোর জন্য আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া রিপন দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তার জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় এর আগে আরও 2 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারা হলো মামলার প্রধান আসামি চন্দন দাস ও রাজীব ভট্টাচার্য। গেল 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। এই ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ও ভাই পৃথক 2টি মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের উপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরী সহ 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনুমিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে চলা এই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। পরে লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা করে স্থানীয়রা। এতে এসআই বাবুল আহত হন। শরীয়তপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা বাচ্চু ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তার নিজ বাসায় অভিযান চালিয়ে ডামুড্ডা থানা পুলিশ ও পালং মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। 19 ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। যশোরের মনিরামপুরের ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ত্রিভুজ প্রেমের সম্পর্কের বিরুদ্ধে জহিরুলকে খুন করা হয়। এ ঘটনায় আটক শফিকুল ইসলাম ও তার সহযোগী মামুন হোসেন জেলা গোয়েন্দা শাখা ডিবির কাছে হত্যার দায় স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত কুড়াল ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মনিরামপুরের শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 10 ডিসেম্বর রাতে কোনাকোলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জহিরুলের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো কুড়ালের আঘাতে হত্যা করে মরদেহ ও মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে রাখে আসামিরা। কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী শিশু সহ 30 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি তারা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সদর ইউনিয়নের লম্বরিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা 15 জন পুরুষ, 7 জন নারী ও 8 শিশুকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। খুলনা রেল স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ ও শেখ হাসিনা ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাতে খুলনা রেল স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্টেশন ভবনে বিক্ষোভ শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধান চাল সংগ্রহ করছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে নীলফামারীর সার্কিট হাউস হলরুমে রংপুর বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আগামী জানুয়ারির মধ্যে খাদ্যশস্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব কিছু মজুত করতে চায়। এই উদ্দেশ্য থাকে দুইটা। এক তো ফসলের মৌসুমে চট করে ফসলের দাম কমে যায়, তার জন্য সরকার ক্রেতা হিসেবে মার্কেটে আসে, সেটা কিনলে সরকারের যেমনভাবে একটা মজুদ থাকে, পাশাপাশি কৃষক ন্যায্য মূল্য পায়। কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের একটি বাস 14 গ্রাম উপজেলার ঘাংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের 3 যাত্রী নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে উদ্ধার ও মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ। শিবগঞ্জ দুর্গাপুর এলাকার বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে দুর্গাপুর পৌর শহরের সোমেশ্বরী নদীর ওপর 120 মিটার লম্বা কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিগত অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়। দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ইমাম হাসান আবুজান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ জিন্না, সিনিয়র সহসভাপতি শহীদুল্লাহ খান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে শিবগঞ্জ দুর্গাপুর নদী পারাপারে দুরূহ হয়ে পড়েছিল। এই সেতুর ফলে স্থানীয়দের সেই কষ্ট লাঘব হবে। অপেক্ষা করতে করতে দেরি হয়ে যেত আমাদের সময়, এখন আর ব্রিজের কারণে এখন দ্রুত যেতে পারি, স্কুলের সময় শেষ হয় না, সময় মতো যেতে পারি। এই বৃষ্টি শিবগঞ্জ দুর্গাপুরের ব্রিজ এবং চৈতাটি ফেরিঘাটে আরেকটি ব্রিজ নির্মিত হয়েছে, ওইটা ব্রিজটা কায়সার কামালের সার্বিক নির্দেশনা নির্মিত হয়েছে। ওইটা দিয়েও জনসাধারণ বিনা পয়সায় পারাপার করতে পারছে। নিরাপত্তাহীনতা সহ নানা শঙ্কা কাটিয়ে স্বরূপে ফিরেছে পর্যটন নগরী কক্সবাজার। মৌসুমের শুরুতেই কানায় কানায় পর্যটকে পরিপূর্ণ জেলার পর্যটন স্পটগুলো। টানা সাপ্তাহিক ছুটিতে সমুদ্র সৈকতে দেখা মিলছে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকদের পদচারণায় লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। সমুদ্র পারে তিল ধারণের জায়গা নেই। মৌসুমের শুরুতেই এমনই কানায় কানায় পরিপূর্ণ ছিল পর্যটন নগরী কক্সবাজার। টানা 4 দিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সমুদ্রের নীল জলরাশির ছোঁয়া পেতে ছুটে এসেছেন পর্যটকেরা। কক্সবাজার ঘিরে নানা শঙ্কা উকি দিলেও পর্যটক আগমনে কোনো বাধার কারণ হতে পারেনি। পর্যটকদের পদচারণায় মুখরিত কলাতলি, সুগন্ধা ও লাবণী সমুদ্র সৈকত। ঘোড়ায় চড়ে, ওয়াটার বাইক ও বিচ বাইককে চড়ে সমুদ্র দর্শনে মেতেছেন পর্যটকেরা। কক্সবাজার অনেক ভালো লাগতেছে আর এনজয় করতেছি। বাবার সাথে আসছি, খুব ভালো লাগছে। বাচ্চাদের পড়াশোনা শেষ, পরীক্ষা শেষ, ওরা সারা বছর একটু পরিশ্রম করে, ওই জন্য বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে এসেছি। আল্লাহর মধ্যে অনেক ভালো, পরিবেশ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে, অনেক পর্যটকও বেড়ে গেছে। এবার আমরা সবাই গ্রুপ মিলে আসছি, আমাদের খুব মজা হচ্ছে। কক্সবাজার হচ্ছে একটা রিফ্রেশমেন্টের স্থান। 4 দিনের ছুটিতে সমুদ্র পাড়ের হোটেল, মোটেল, রিসোর্ট ব্যবসা জমজমাট হয়েছে। লোকসান কাটিয়ে লাভের আশা ব্যবসায়ীদের। লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়েছে। এখন থেকে মার্চ পর্যন্ত, 30শে মার্চ পর্যন্ত কক্সবাজার পর্যটন নগরী পর্যটনে ভরপুর থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সৈকত ও হোটেল মোটেলে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সার্বিক নিরাপত্তার জন্য আমরা এই 3 জায়গায় স্পেশাল মোবাইল পার্টি দিয়েছি, পর্যটক যাতে তাদের নিরাপত্তার জন্য কোনো শঙ্কিত না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। মোবাইলে যদি আমাদেরকে কেউ কোনো কমপ্লেন জানায়, আমরা সাথে সাথে পর্যটকের যাতে কোনো ধরনের সমস্যা নেই আমরা অ্যাটেন্ড করছি। ইমরুল কায়েস, আরটিভি। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় সহ আশেপাশের জেলায়। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে কিছুটা রৌদ্রোজ্জ্বল ভাব দেখা গেছে। তবে বাতাস প্রবাহের কারণে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে, ফলে ঘর থেকে বের হতে পারছে না মানুষ।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া দপ্তরের তথ্য মতে সকাল 6টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি এবং দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। এরূপ অবস্থা অব্যাহত থাকলে কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ মিল কারখানা। মিলের কালো ধোঁয়া, বর্জ্য ও ছাইয়ের কারণে বিপর্যয়ের মুখে আশপাশের পরিবেশ। নষ্ট হচ্ছে ফসলি জমি সহ গাছপালা। এলাকাবাসী বলছে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের পরও প্রতিকার মিলছে না। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামে স্কুলের পাশেই গড়ে তোলা হয়েছে রিয়া অটো মিলস। একই ইউনিয়নে এমন আরও 82টি রাইস মিল গড়ে তুলেছে প্রভাবশালীরা। চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মিলের বিকট শব্দ ও কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ছাই উড়ে আসে, বই খাতার উপরে শ্বাসকষ্ট হয়। তো তাড়াতাড়ি সম্ভবে কালো ধোঁয়া, দূষিত পানি, দুর্গন্ধ এগুলা থেকে বিরত থাকা লাগবে, এগুলো বন্ধ করা লাগবে। কারখানার বিষাক্ত পানি ও কালো ধোঁয়া ফসলি জমিরও ক্ষতি করছে বলে অভিযোগ কৃষকদের। এই জমিগুলো ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কৃষক আমাদের না খাই মরতে হবে। নামলি চুলকানি এমন বজ্র ফালাইছে, এই পানি বিষাক্ত পানি, এই পানির কারণে ধান নষ্ট হয়ে যায়। অভিযোগ নিয়ে জানতে চাইলে রিয়া অটো মিলসের মালিক SM প্রিন্স বাবু জানান, কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক করে নেবেন। এটা ভুল হয়েছে ভাই, কারো যদি ক্ষতি হয় অভিযোগ আসলে আমরা সেই ধানের ক্ষতিপূরণ দেবো এবং সরকারি ম্যানুয়াল অনুযায়ী যেগুলো কাজ আছে আমরা পরিপূর্ণ করে নেব। ফসলের ক্ষয়ক্ষতি রোধ ও পরিবেশ রক্ষায় এরই মধ্যে এসব মিল নিয়ে প্রতিবেদন জমা দেবার কথা জানান উপজেলার এই কৃষি কর্মকর্তা। এখানে যে পানিটা যদি পরিশোধন করে না দেওয়া হয়, এই বিষাক্ত পানিতে আমাদের ফসলের ক্ষতি হতে পারে। কিছুদিন আগেও উপজেলা প্রশাসনের সম্মুখে একটা শুনানি হয়েছে এবং এটা তদন্তাধীন রয়েছে। অবৈধ অটো রাইস মিল বন্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান এই দুই কর্মকর্তা। ওই জায়গাটা সরজমিনে পরিদর্শন করি, পরিদর্শন করার পরে আমরা যে ক্ষতিকর প্রভাব, অটো রাইস মিলের ফলে যে ক্ষতিকর প্রভাব, সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। আমরা তাকে 7 দিন সময় দিয়ে আমরা শোকজ করছি। তার জবাব পাওয়ার পরে আমরা আমাদের যে আইনি প্রক্রিয়া আছে এটা আমরা অবশ্যই যথাসময়ে আমরা আমাদের আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিব। সৈয়দ মাহমুদ, RTV। দিন পেরোলেই 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে শেষ হয়েছে ধোঁয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ চত্বরের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।